অ্যান্ড ফাইনালি দ্য ট্র্যাপ লামিন ইয়ামাল। অনেকেই ভাবেন ইয়ামাল মানে শুধু একজন উইঙ্গার, আসলে তার প্লেইং স্ট্র্যাটেজি এই দলটাকে এক বিশাল শক্তি দিয়েছে। সে ইচ্ছে করে ভেতরে ঢোকে এবং যতটা পারা যায় ঢুকতেই থাকে। কেন? কারণ সে জানে ফুলব্যাক তাকে অনুসরণ করবে, আর ফুলব্যাক ভেতরে ঢুকলেই বাইরের পুরো লেনটা ফাঁকা হয়ে যায়। ঠিক তখনই স্পেনের ফুলব্যাক আরও ওপরে উঠে আসে, অর্থাৎ একজন খেলোয়াড়কে আটকাতে গিয়ে প্রতিপক্ষ আরেকজনকে ফ্রি করে দিচ্ছে। এই কারণেই লামিন ইয়ামালকে থামানো এতটা কঠিন। যেমনটা ঠিক এর আগেও আলোচনা করা হয়েছিল, যে চাপটা লামিন ইয়ামাল প্রায় সময় ক্রিয়েট করেন তা হলো উইং দিয়ে ভেতরে যতটা সম্ভব ঢুকে পেছনের ফুলব্যাককে ফ্রি করে দেওয়া। ঠিক সেটাই ঘটলো আরও একবার। পেদ্রো পুরো একেবারে আনমার্কড অবস্থায় দেখে শুনে ক্রসটা করলেন, আর সেখান থেকে নিকো উইলিয়ামসের হেড, আর সেখানেই সুযোগ খুঁজে আরও একজন আনমার্কড ফেরান তোরেস, যিনি কিনা এই ম্যাচে গোল করলেন। আর সেই গোলটা মনে রাখবে স্পেন, যা আন্দ্রেস ইনিয়েস্তার সেই 2010 বিশ্বকাপ ফাইনালে করা গোলটার পুনরাবৃত্তি ঘটিয়ে স্পেনকে করলো দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। এই সবকিছু আমরা জানার চেষ্টা করব কিছুটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দিয়ে। তবে শুরুতে সবচেয়ে বড় প্রশ্ন, আর্জেন্টিনা কেন বিশ্বকাপ ফাইনালটা হারলো? উত্তরটা শুধুমাত্র ওই 106 মিনিটে সেই গোলেই নেই। উত্তরটা লুকিয়ে আছে এই ম্যাচে স্পেনের মাস্টার ক্লাস ট্যাকটিক্সে। স্পেন বল পায়ে থাকা অবস্থায় মুহূর্তে 3-2-5 শেপে রূপ নিয়েছে বারবার। রুজি দুই সেন্টার ব্যাকের সামনে থেকে পুরো বিল্ড আপ নিয়ন্ত্রণ করেছেন। পেদ্রি আর ফাবিয়ান রুইজ হাফ স্পেস দখল করেছেন, আর দুই উইঙ্গার আর্জেন্টিনা ব্যাকলাইনকে যতটা সম্ভব চওড়া করে রেখেছেন। অন্যদিকে আর্জেন্টিনা বল ছাড়া অবস্থায় 4-4-2 মিড ব্লকে নেমে আসে। পরিকল্পনা ছিল মিড ব্লক ক্রিয়েট করা, বল কেড়ে দ্রুত মেসি আর আলভারেজকে দিয়ে ট্রানজিশনে যাওয়া। কাগজে কলমে পরিকল্পনাটা দারুণ ছিল, কিন্তু মাঠে লুই দে লা ফুয়েন্তের স্পেন ঠিক এই পরিকল্পনাটাকে ধীরে ধীরে ভেস্তে দিয়েছে। কিভাবে? চলুন ম্যাচের শুরুর দিকে ফিরে যাই। খেলা শুরু হতে স্পেন বুঝিয়ে দেয় তারা এক মুহূর্তের জন্য তাড়াহুড়ো করতে চায় না। প্রথম 10 মিনিটেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, স্পেন মূলত গোল করতে নয়, আগে ম্যাচ নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আর আর্জেন্টিনা ধীরে ধীরে নিজেদের অজান্তেই স্পেনের খেলায়, স্পেনের প্ল্যানেই খেলতে শুরু করে। কিন্তু বিগ কোশ্চেন, মেসিকে কিভাবে আটকে দেওয়া হলো? মেসি যখন নিচে নেমে বল নিতে এসেছেন, সঙ্গে সঙ্গে রুদ্রি এগিয়ে গিয়েছেন বারবার। তিনি যদি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, একজন সেন্টার ব্যাক বেরিয়ে এসেছেন মেসিকে ডাবল মার্ক করতে। পাশে থাকা মিডফিল্ডার পাসের লাইন বন্ধ করেছেন, অর্থাৎ মেসিকে কখনোই 1 ভার্সেস 1 পরিস্থিতি দেওয়াই হয়নি। ফলে মেসি বল পেলেও সামনে মুখ করে খেলতেই পারছিলেন না। আর এখান থেকেই শুরু হয় আর্জেন্টিনার সবচেয়ে বড় সমস্যা। মেসি যখন সামনে বল নিতে পারছেন না, তখন আলভারেজের রানগুলো অর্থহীন হয়ে যাচ্ছিল। উইং থেকে দৌড় হচ্ছে, ফুলব্যাক ওভারল্যাপ করছে, কিন্তু শেষ পাসটাই আসছে না। আর্জেন্টিনা যতবার বল জিতেছে, কয়েক সেকেন্ডের মধ্যে আবার বলটা হারিয়েও ফেলেছে, কারণ স্পেনের কাউন্টার প্রেস অসাধারণ ছিল। একজন নয়, 2-3 জন মিলে সঙ্গে সঙ্গে বলের উপর চাপ তৈরি করছিল। তারপর আসে সেই মুহূর্ত যেটা পুরো ফাইনালের গতিপথটা আসলে বদলে দিয়েছে। নিয়মিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজের লাল কার্ড, আর তারপর তিনি মাঠ ছাড়লেন। আগে মাঝমাঠে ছিল 4 জন, আর এখন একজন কম। এই এক খেলোয়াড়ের ঘাটতি স্পেনকে আরো বেশি জায়গা দিয়েছে মিডফিল্ডে। রুচি এখন অনেক কম চাপে বল পেয়েছেন, আর পেদ্রিরা আরো সহজে লাইনের মাঝখানেও ঢুকতে পারছেন। আর ওদিকে আর্জেন্টিনা তখন শুধু টিকে থাকার লড়াইটাই করে চলেছে। গোল খাওয়ার পর আর্জেন্টিনা মাঠে মরিয়া হয়ে ওঠে। লং বল, সেট পিস, বক্সে অতিরিক্ত খেলোয়াড়, সব চেষ্টাই করা হয়েছে, কিন্তু স্পেন আর কোনো ভুল করেনি। ওদিকে আর্জেন্টিনা কাজের কাজটাও আর হয়নি। অবশেষে নিউ জার্সিতে ম্যাচটা শেষ হলো। স্পেনের ট্রফি হাতে বিশ্বকাপটাও শেষ হলো। মুনিম শাহরিয়ার, ৭১।